নমস্কার, সুমিতাস কুকিং স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। শীত যখন আসে তখন বাঙালি বাড়ির বোধহয় নিত্যদিনের একমাত্র প্রধান খাবার হয়ে দাঁড়ায় ফুলকপি আর বাঁধাকপি। তো সেই ফুলকপি আজকে আমি একটু অন্যরকমভাবে আপনাদের দেখাবো। আজ বানাবো ফুলকপি আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি ফুলকপি আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি, যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পিঠের যে নোংরাটা থাকে সেটাও আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের পিঠের এই নোংরাটা কীভাবে পরিষ্কার করবেন তার ভিডিও আমি আগে দিয়েছি, আমি তার লিংক এই ভিডিওর সাথে দিয়ে দেব। তাছাড়া রয়েছে এখানে হাফ কাপ ফ্যাটানো টক দই, রয়েছে কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। এছাড়াও যে আমাদের দৈনন্দিন বেসিক যে গুঁড়ো মশলাগুলো লাগে সেগুলো তো রয়েইছে। চলুন তাহলে রান্না শুরু করা যাক। প্রথমে আমি চিংড়ি মাছগুলোতে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। ফুলকপিতে আমি কোনো রকমের নুন আর হলুদ মাখাবো না, ওগুলো আমি এমনিই ভাজবো, কিন্তু চিংড়ি মাছটাতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপরে কড়াইতে তেল গরম হতে দেব। আমি প্রথমেই বেশ খানিকটা পরিমাণে তেল নিয়ে নিয়েছি। আমি এখানে সাদা তেল আর সর্ষের তেল একসাথে মিশিয়ে নিয়েছি। এই তেলে আমি সমস্ত ভাজাভাজি করব এবং তারপরে এই তেলেই আমি রান্নাও করব। প্রথমে আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো একটু ঢাকা দিয়ে ভাজবো, তাহলে কি হবে, এই ভাজার সময় এটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। এরপরে এই তেলেই আমি ফুলকপিগুলো ভাজতে দেব। আমার ফুলকপিটা একটু বেশি পরিমাণে যেহেতু রয়েছে সেই জন্য আমি সব ফুলকপিটা একসাথে দেব না। প্রথমে কিছুটা দিলাম, এটা ভাজা হয়ে গেলে তারপরে আবার বাকিটা ভাজতে দেব। ফুলকপি ভাজার সময়ও আমি নুন বা হলুদের ব্যবহার করছি না। আর ফুলকপিটাও আমি একটু ঢাকা দিয়ে ভাজবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে ফুলকপিগুলো। আমি ফুলকপিগুলো এবারে তুলে নেব। বাকি যে কপিগুলো রয়েছে সেগুলো এবারে এক এক করে ভেজে নেব। কপিগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এবারে এই তেলেই আমি চিংড়ি মাছটা ভাজতে দেব।
এই সময় চিংড়ি মাছটাকে খুব বেশি নাড়াচাড়া করব না, হালকা নাড়াচাড়া করে রেখে দেবো, কেননা চিংড়ি মাছ থেকে এই সময় কিন্তু বেশ খানিকটা জল বেরোবে। তেলটা দেখলেই বুঝতে পারছেন কতটা জল বেরিয়েছে চিংড়ি মাছ থেকে। চিংড়ি মাছটা এভাবে আমি ভাজা হতে দেব এবং দেখুন আমার কত সুন্দর চিংড়ি মাছটা ভাজা হয়েও গিয়েছে। এগুলোকে এবারে আমি তুলে নেব। চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজতে নেই, তাহলে ওটা শক্ত হয়ে যাবে রাবারের মতো। এবার এই চিংড়ি মাছ ভাজার যে তেলটা রয়েছে, এই তেলটা কিন্তু আমি আর নামিয়ে রাখবো না, আমি কিন্তু বাকি রান্নাটা এই তেলেই করব। প্রথমে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। চিংড়ি মাছ ভাজার পর এই তেলে রান্না করার কারণ হচ্ছে, চিংড়ি মাছের মাথায় যে ঘিটা থাকে, সেই ঘিটা যেহেতু আমরা মাথার খোলাটা ছাড়িয়ে দিই, তাই সেই ঘিটা বেরিয়ে এই তেলের সাথে মিশে যায় এবং তাতে এই তেলটার কিন্তু স্বাদটা বহুগুণ বেড়ে যায়। এবং এই তেলেই যখন আপনি তরকারিটা রান্না করবেন, আপনার কিন্তু তরকারির স্বাদও অটোমেটিকভাবেই বহুগুণ বেড়ে যাবে। আমি একেবারেই প্রথমেই পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছিলাম। যারা প্রথমে আন্দাজ বুঝতে পারবেন না, তারা অল্প অল্প করে তেল দিয়েও করতে পারেন। ফোড়নটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার বেশ ভালো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি কপি বা আলু কোনোটাতেই লবণের ব্যবহার করিনি, তাই সব কিছুর পরিমাণ বুঝেই কিন্তু লবণটা এক্ষেত্রে ব্যবহার করতে হবে। লবণটা এই সময় দিয়ে দেওয়ার কারণ হচ্ছে, তাতে টমেটো এবং পেঁয়াজ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমি ঢাকা দিয়ে মশলাটা 5 মিনিটের মতন হতে দেব। দেখুন 5 মিনিট পরে মশলাটা কত সুন্দর ম্যাশি হয়ে গিয়েছে টমেটোগুলো, এবং মশলাটার একটা খুব সুন্দর রঙও এসেছে। এরপরে আমি এর মধ্যে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পর খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় ধরেই রসুন বাটাটাকে কিন্তু এর সাথে কষিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি দেব এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো। প্রথমে দেব হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে দেব জিরে গুঁড়ো, আর দেব অল্প একটু ধনে গুঁড়ো। আর দেব একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়।
আবারও খুব ভালো করে গুঁড়ো মশলাগুলো দিয়ে আমাকে কষিয়ে নিতে হবে এই মশলাটা। আমি দেখুন কোনো রকম কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা কোনো রকম কোনো কালার ব্যবহার করিনি এখানে। তাতেও দেখুন মশলাটার কালার কি সুন্দর এসেছে। এটা শুধুমাত্র এই কারণেই যে তেলে যখন আমি চিংড়ি মাছ ভাজার তেলে যেহেতু আমি এই মশলাটা ব্যবহার করেছি সেই কারণেই। দেখতে পাচ্ছেন কি সুন্দর সাইড থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে দেব আদা বাটা। আমি এখানে প্রায় 1.5 চামচ পরিমাণে আদা বাটা দিলাম। একই রকমভাবে আদা বাটাটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, কেননা আদা খুব বেশি কষালে তেতো হয়ে যায়। এবারে দেব কাঁচা লঙ্কাগুলো। আমার রান্না যারা নিয়মিত দেখেন তারা সকলেই জানেন আমি রান্নায় খুব বিশেষ গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পছন্দ করি না। তাই আমি রান্নাতে যেটুকুনি ঝাল স্বাদ আনি সেটা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই। এরপর এর মধ্যে দিয়ে দেব টক দইটা, যেটা আমি আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম। দই দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিলাম। দই দেওয়ার পরই দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। এবারে আমি পুরো মশলাটা যাতে একটুখানি ভালো করে মজে যায়, একটু ভালো করে কষানো হয়ে যায়, সে কারণে দিলাম ওই দইয়ের বাটি ধোয়া জল 1/2 বাটি মতো। এই মশলাটা একটু ফুটে উঠুক, জলটা একটুখানি কমে যাবে যখন, তখন আমি তারপরে এর মধ্যে বাকি উপকরণগুলো দেব। দেখুন মশলাটা কি সুন্দর কষা হয়ে গিয়েছে এবং ফুটেও উঠেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কপি আর আলু। কপি আর আলুগুলো এই মশলার সাথে খানিকক্ষণ ভালো করে নাড়িয়ে নেব এবং কষিয়েও নেব। দেখুন কপি আর আলুগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটা। এরপরে ওই যে প্লেটে আমি চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছিলাম সেই প্লেট ধোয়া জলটা একটু দেব, কেননা তাতে ওই চিংড়ি মাছ ভাজার যে তেলটা সেটা কিন্তু তরকারির মধ্যে যাবে। আর তার সাথে সামান্য পরিমাণে জল দেব এই আলুটার কপিটা সেদ্ধ হওয়ার জন্য। কপিটা মোটামুটি সেদ্ধ হয়েই রয়েছে, কেননা এখন শীতের কপি তো খুবই নরম, ভাজার সময়ই সেদ্ধ হয়ে যায়, কিন্তু আলুটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে জল দিলাম। এবার এটা ঢেকে রান্না হতে দেব 15 মিনিট মতো। 10 মিনিট মতো পরে আমি ঢাকা খুললাম, দেখছি অনেকটাই হয়ে গিয়েছে। আর একটুক্ষণ হলে ভালো হয় আর কি। ততক্ষণ আলুটা একটু হতে থাক। এই সময়ে আমি দেব খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো বেশি ব্যবহার করবেন না, তাতে চিংড়ি মাছের যে গন্ধ রয়েছে সেটা চলে যাবে। আর দিলাম ধনেপাতা কুচি।
দিয়ে এটা খুব হালকা হাতে মিশিয়ে আমি গ্যাস অফ করে দেব। দেখতে পাচ্ছেন আমি হালকা একটু গ্রেভি রেখেছি। কেন রেখেছি? কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আলু এই সমস্ত গ্রেভিটা টেনে নেবে এবং এটা কিন্তু একদম মাখো মাখো হয়ে যাবে। তাহলে দেখলেন তো কত সহজেই ফুলকপির একটা নতুন রান্না তৈরি হয়ে গেল। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আপনারা এবং আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের বাড়ির সকলে খেয়ে কি বলল। অবশ্যই সাথে থাকবেন। আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।